রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর স্বপ্ন ধারণ করে আধুনিক অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। বাংলাদেশ ভারত অমীমাংসিত ইস্যু সমাধানে রাজনৈতিক সমঝোতার আহ্বান বেগম খালেদা জিয়ার। টুইন টাওয়ার হামলার 10ম বার্ষিকীতে আবারও যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছিল আল কায়েদা, দাবি যুক্তরাষ্ট্রের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আমি রুমানা ইয়াসমিন চৌধুরী। একেএসটিএন টিভির শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। উদ্বোধন হল বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপনের 3 দিনের অনুষ্ঠানমালা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর স্বপ্ন ধারণ করে আধুনিক অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। আর ভবিষ্যৎ প্রজন্মকে রবীন্দ্রনাথের চেতনায় গড়ে তুলতে দুদেশের যৌথ প্রচেষ্টা চালানোর তাগিদ দেন ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারী। রিপোর্ট করছেন আহমেদ পিপুল। গত বছর ভারত বাংলাদেশের যৌথ ইশতেহারের ঘোষণা অনুযায়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকীর এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে যোগ দেন ভারতের উপরাষ্ট্রপতি। রবীন্দ্র চর্চায় বিশেষ অবদানের জন্য এতে প্রাবন্ধিক আহমদ রফিক ও শিল্পী অজিত রায়কে রবীন্দ্রনাথ পুরস্কার তুলে দেওয়া হয়। আর প্রধানমন্ত্রী ভারতের উপরাষ্ট্রপতির হাতে তুলে দেন রবীন্দ্রনাথের পদ্মা বোটের রেপ্লিকা, যেটি রাখা হবে কলকাতার শান্তিনিকেতনে। ভারতের উপরাষ্ট্রপতি তার বক্তব্যে শেখ হাসিনার ভারত সফরের কথা উল্লেখ করে বলেন, ওই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি দিক নির্দেশনা দিয়েছিল। আপনার সফরকালে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আমরা যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি এবং আপনাদের উন্নয়ন অগ্রাধিকারগুলো নিয়ে কাজ করা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং অর্থনৈতিক কার্যক্রম বাড়াতে আমাদের প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রেখেছি। একই সাথে রবীন্দ্রনাথের চিন্তা চেতনার নানান দিক তুলে ধরে তার জন্মবার্ষিকীর এ অনুষ্ঠানকে ঐতিহাসিক হিসেবে আখ্যা দেন ভারতের উপরাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে রবীন্দ্রনাথের স্মৃতি ধরে রাখতে শিলদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন এবং শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন নির্মাণে তার সরকারের আগ্রহের কথা জানান। রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর স্বপ্নকে ধারণ করে আমরা গড়ে তুলতে চাই একটি সমৃদ্ধ, আধুনিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ, একটি যথার্থ কল্যাণ রাষ্ট্র। দক্ষিণ এশিয়ার 100 কোটি মানুষের প্রধান শত্রু দারিদ্র্য। ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে যাব, এটাই আমাদের অঙ্গীকার। রবীন্দ্রনাথের কবিতা তাকে উজ্জীবিত করে জানিয়ে শেখ হাসিনা বলেন, অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি জীবন সংগ্রামের প্রতিটি ক্রান্তিকালেও রবীন্দ্রনাথ পাথেয় থাকে। চিনিলাম আপনার আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পর গান, কবিতা সহ রবীন্দ্রনাথের নানান সৃষ্টি নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ কিছু অমীমাংসিত ইস্যু সমাধানে রাজনৈতিক সমঝোতার আহ্বান জানালেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। সফররত ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারীর সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। সকালে রাজধানীর একটি হোটেলে ভারতের উপরাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 30 মিনিট ব্যাপী এই আলোচনায় দুদেশের সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয় আলোচনা করেন বেগম জিয়া ও হামিদ আনসারী। বিএনপি চেয়ারপারসন এ সময় দুদেশের মধ্যে অমীমাংসিত বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধান সহ সীমান্তে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তার কথা তুলে ধরেন। অভিন্ন নদীর পানি বন্টন ও সীমান্তের অস্থিরতা নিরসনের পাশাপাশি দুদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বেগম জিয়া। ধন্যবাদ। বেগম জিয়া বললেন যে আমাদের কিছু অমীমাংসিত যেগুলো সমস্যাগুলো রয়েছে, এগুলোর সমাধান খুঁজে বের করতে পারলে আমাদের একের প্রতি আরেকজনের আস্থা বাড়বে। যে কয়েকটা সমস্যার কথা বেগম জিয়া তুলে ধরলেন, মূলত একটা রয়েছে পানি বন্টনের কথা, অভিন্ন নদীর পানি বন্টনের কথা। বাংলাদেশের নাগরিকরা সীমান্ত এলাকাতে অতটা নিরাপদ তারা মনে করে না। এই ব্যাপারে ভারত সরকারের কাছে উনি ভারতীয় উপরাষ্ট্রপতির মাধ্যমে উনি আহ্বান করলেন যে এই বিষয়টা যেন ভারত সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখে।
তেলের দাম লিটারে 2 টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে জনগণের কষ্ট আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এই খাতে সরকারের ভর্তুকি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন মিজান রহমান। হঠাৎ করে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 2 টাকা বৃদ্ধির প্রতিক্রিয়া জানাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা আলমগীর বললেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি জনগণের জীবনযাপনের উপর পড়বে। জ্বালানি তেলের ক্ষেত্রে 2 টাকা করে প্রতি লিটারে বাড়ানো, এটা জনগণের যে দুঃসহ কষ্ট সেটাকে আরো বাড়িয়ে তুলবে, কারণ এর ফলে প্রতিটি দ্রব্য সামগ্রীর দাম আরো বেড়ে যাবে। সবকিছুই এখন অ্যাডভার্সলি এফেক্ট করবে, আপনার কৃষি থেকে শুরু করে মানুষের ট্রান্সপোর্টের যে বিষয়গুলো আছে সেগুলো, এবং আপনার সাধারণ মানুষের কেরোসিন যে ব্যবহার করে জ্বালানির ক্ষেত্রে সেটা আপনার খুব অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এছাড়া মির্জা আলমগীর বলেন, সরকার বিরোধী দলকে নানা কায়দায় কোণঠাসা করতেই ব্যস্ত, আর এ কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ উন্নয়ন কাজে মনোযোগ দিতে পারেনি সরকার। সরকারের নজর হচ্ছে বিরোধী দলকে কি করে আপনার আরো বেশি করে কষ্ট দেওয়া যাবে, নির্যাতন করা যাবে, নিপীড়ন করা যাবে, এবং বিরোধী রাজনীতিবিদরা যেন আপনার কথা বলতে না পারেন তার ব্যবস্থা করা যাবে। এই কাজেই সরকার ব্যস্ত হয়ে পড়েছেন। আমার জনগণের ক্রয় ক্ষমতার অবস্থাটা আমাদেরকে সবচেয়ে বড় করে দেখতে হবে। যখন সাবসিডি দেওয়া হয় অন্যান্য ক্ষেত্রে, সেক্ষেত্রে এখানে সাবসিডি দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি। এদিকে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে উল্লেখ করে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকাকালে বিএনপি সরকার 126 জন পুলিশের বহর দিয়ে তাকে নিরাপত্তা দিয়েছে। আমরা এই পর্যন্ত বলছি যে বাড়তি নিরাপত্তা না দিলেও বিরোধী দলীয় নেত্রী হিসেবে শেখ হাসিনার যে পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল, অন্তত সেইটুকু বেগম খালেদা জিয়াকে দেওয়া হোক, কিন্তু সরকার তাতেও রাজি নয়। বেগম জিয়ার নিরাপত্তা বিষয়ে এ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 11টি চিঠি দেওয়া হলেও কোনো সদুত্তর মেলেনি বলে জানান জয়নুল আবদিন ফারুক। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। র্যাবের গুলিতে পা হারানোর ঘটনা তদন্তে একাধিক কমিটি হলেও কমিটির কোনো সদস্যর সাক্ষাৎ মিলেনি হতভাগ্য লিমনের, এমন অভিযোগ তার পরিবারের। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে লিমনের বিচারটি হবে বিচার বিভাগের জন্য একটি অগ্নি পরীক্ষা। ঝালকাঠি প্রতিনিধি কে এম সবুজকে সাথে নিয়ে দেখুন দিদা চৌধুরীর বিশেষ রিপোর্ট। লিমন একটা ছোট ছেলে, ছোট ছেলে, সে যে কোনো, আমরা তো বলছি না যে সে কোনো খারাপ দুর্দর্শনদর্শী উমুক, এরকম কিছু আমরা কিন্তু সেটি দেখছি না। জমাদারকে ধরতে গিয়ে লিমন জি ঘটনার শিকার, হ্যাঁ সেটি আপাতত তাই মনে হচ্ছে। গুলিবিদ্ধ হবার 2 সপ্তাহের মাথায় লিমন সম্পর্কে এমন মন্তব্য করেছিলেন র্যাব মহাপরিচালক। এরপর কেটে গেছে অনেক বেলা, প্রকৃত ঘটনা তদন্তে মাঠে নামে বেশ কয়েকটি তদন্ত কমিটি, তবে কাজের কাজ কিছুই হয়নি। আমার কাছে একটা মোবাইল ছিল, বলছে প্রিন্সিপালকে তার কাছে ফোন করি, আপনি শোনেন আমি স্টুডেন্ট কিনা, উনি কোনো কথাই শোনে নাই, আমার গুলি দিয়েছে। লিমনের ভাগ্যে সহানুভূতি জুটলেও রেহাই মেলেনি অভিযোগের হাত থেকে। র্যাবের মামলায় আসামি করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ, অথচ প্রত্যক্ষদর্শীরা বলছেন ভিন্ন কথা। আমরা মাঠে গেলে ওই বোল্ডারে বসে এবার আইয়া র্যাবে আইয়া আমাকে ধরিয়ে থাপা তোদের আমার আরো ধরে লিয়ে গেছে, ওর ওদিক লিয়ে গেছে, আমি একটা গুলির আওয়াজ পাইছি। ঘটনার পর পঙ্গু হাসপাতালের বিছানায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানও লিমনকে দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি। প্রকৃত ঘটনা যাচাইয়ের কথা জানান তিনিও। প্রচন্ড ক্ষমতার অধিকারী রাষ্ট্রের বিপক্ষে নিরীহ অসহায় একজন নাগরিকের অবস্থান যে কতটা ভঙ্গুর, তারই একটি প্রমাণ কিন্তু হচ্ছে লিমনের এই ঘটনাটি। যখন র্যাবের মহাপরিচালক নিজেই যখন বললেন যে সে একটি পরিস্থিতির শিকার হয়ে গেছে, লিমন আসলেই সন্ত্রাসী নন, অন্যকে ভুল করে তার প্রতি এই ঘটনাটি ঘটে গেছে, তখন আমাদের আর সন্দেহ কোনো কিছু বাকি থাকলো না। ডক্টর মিজানের মতে লিমনের ন্যায় বিচার নিশ্চিত করা হলো আদালতের এখন অগ্নি পরীক্ষা। এই বিচারটি হবে বাংলাদেশের বিচার বিভাগের জন্য একটা অগ্নি পরীক্ষা। একটা মিথ্যা মামলা করে সে যত শক্তিশালী হোক না কেন, প্রতিষ্ঠান হোক না কেন, যে মিথ্যা মামলাকে সত্য হিসেবে চালিয়ে দেওয়া যায় না,
এটি যদি প্রমাণ যদি বিচার বিভাগ করতে না পারে, তাহলে তো বিচার বিভাগের উপরেই আমাদের আস্থা নষ্ট হয়ে যাবে, উপক্রম হয়ে যাবে। র্যাবের গুলিতে কলেজ ছাত্র লিমনকে পঙ্গু হাসপাতাল থেকে ঝালকাঠি কারাগারে নেওয়া হলেও ঘটনার 24 ঘন্টার মধ্যে মারাত্মক অসুস্থতার জন্য তাকে আবারও স্থানান্তর করা হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে। এর 12 ঘন্টা বাদে হাইকোর্টের আদেশে 6 মাসের জন্য জামিন মেলে হতভাগ্য লিমনের। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। মহান মুক্তিযুদ্ধে 7 নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত কর্নেল কাজী নুরুজ্জামান বীর উত্তম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার ভোর সোয়া 5টায় রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। দীর্ঘদিন থেকে বার্ধক্য সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন নুরুজ্জামান। মৃত্যুর সময় মরহুমের পাশে তার মেয়ে প্রফেসর নাইলা জামান খান ও জামাতা শহীদুল্লাহ খান বাদল উপস্থিত ছিলেন। সকাল 10:30টার দিকে মরহুমের লাশ স্কয়ার হাসপাতাল থেকে তার বাড়িধারার ওল্ড ইউএইচএস এর বাসায় নিয়ে যাওয়া হয়। শনিবার সকাল 10:30টা থেকে সেক্টর কমান্ডার নুরুজ্জামানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেক্টর কমান্ডার নুরুজ্জামানের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে এসেছিলেন অনেকে। আজকে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে প্রথম যে দাবিগুলো উত্থাপন করেন তিনি উত্থাপন করেছেন আর কি, এবং সেই সময় মুক্তিযুদ্ধ সংসদের চেয়ারম্যান হিসাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেক্টর কমান্ডারের মধ্যে তিনি রাজনীতি মনস্ক কেবল না, বাংলাদেশের প্রগতিশীল গণতান্ত্রিক পরিবর্তনের ক্ষেত্রে তিনি তার ভূমিকা যথেষ্ট ছিল। এবার লাদেন প্রসঙ্গ। টুইন টাওয়ার হামলার 10ম বার্ষিকীতে আল কায়েদা আবারও যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এফবিআই ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের বাসভবন থেকে উদ্ধার করা তথ্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে। এদিকে পাকিস্তানে মার্কিন সেনা উপস্থিতি কমিয়ে আনার ঘোষণা দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। ওয়াহিদুর রহমানের ডেস্ক রিপোর্ট। মার্কিন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো এখন পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের বাসভবন থেকে উদ্ধার করা বিভিন্ন তথ্য নিয়ে গবেষণায় ব্যস্ত। এসব তথ্য অনুযায়ী টুইন টাওয়ার হামলার 10ম বার্ষিকী অর্থাৎ এবছর 11 সেপ্টেম্বরে আল কায়েদা আবারও যুক্তরাষ্ট্রে হামলা চালানোর পরিকল্পনা করছিল বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত দুটি সংস্থার পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়। আল কায়েদার এবারের হামলার সম্ভাব্য লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের রেল ব্যবস্থা। একথা জানিয়ে বিবৃতিতে আরো বলা হয়, গত বছর ফেব্রুয়ারিতে হামলার সম্ভাব্য ধরন নিয়ে আলোচনার জন্য আল কায়েদার একাধিক শীর্ষস্থানীয় নেতা একত্র হয়েছিলেন। খোদ ওসামা বিন লাদেনের নিজ হাতে লেখা চিরকুটে এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে এই বিবৃতিতে। তবে যুক্তরাষ্ট্রের কোন শহরে হামলা চালানো হতো সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে পাকিস্তানি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অপারেশন জেরোনিমো পরিচালনার প্রেক্ষিতে পাকিস্তান থেকে মার্কিন সেনা উপস্থিতি কমিয়ে ন্যূনতম সংখ্যায় নামিয়ে আনার ঘোষণা দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। বৃহস্পতিবার সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানির বরাত দিয়ে সেনা সদর দপ্তর থেকে একথা জানানো হয়। এছাড়া যথাযথ সম্মান জানিয়েই বিন লাদেনের মরদেহ সমুদ্রে সমাহিত করা হয়েছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিবিএসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা জানিয়ে তিনি আরো বলেন, টুইন টাওয়ার হামলায় নিহত 3000 ব্যক্তির মরদেহের চাইতে বিন লাদেনের মরদেহের প্রতি বেশি শ্রদ্ধা দেখানো হয়েছে। পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি 8 মে প্রচার করা হবে বলে জানিয়েছে সিবিএস। ওয়াহিদুর রহমান, এনটিভি ইন্টারন্যাশনাল। সংবিধান সংশোধনের বিষয়ে মতামত দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। সকালে রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনী কমিটির ডাকে না গেলেও এখনও এ বিষয়ে তাদের মতামত তুলে ধরার সুযোগ রয়েছে বিএনপির, আর তা হল সংসদে গিয়ে। বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবির বিষয়ে নাসিম বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি হয়নি যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। কাজেই নির্বাচনের কথা বলে মাঠ গরম করে লাভ হবে না বলেও বিএনপিকে সতর্ক করে দেন তিনি। আমাদের শত্রু ছিল এবং এখন আছে মুসলিম লীগ। আমরা আশা করব আমাদের প্রধান বিরোধী দল বিএনপি সেই পার্লামেন্টে এসে 22 পার্লামেন্টে এসে সংবিধান নিয়ে কথা বলবেন। বিরোধী দল বিশেষ কমিটিতে যান নাই, অসুবিধা নাই। পার্লামেন্ট উন্মুক্ত জায়গা, পার্লামেন্ট সংসদ অধিবেশনটি মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ জানতে পারে, দেখতে পারে। ভাইয়ের হাতে খুন হলেন বোন। রাতে রাজধানীর মাদারটেক এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে।
পুলিশ জানায় পারিবারিক কলহের এক পর্যায়ে ভাই মিটুন বড় বোন রেখা আক্তারকে চাপাতে দিয়ে খুন করে। পুলিশ মিটুনকে গ্রেপ্তার করেছে। দিদা চৌধুরীর রিপোর্ট। বোন রেখা আক্তারের উচ্ছৃঙ্খল জীবনযাপন কখনোই ভাই মিটুনের পছন্দ হতো না। এ নিয়ে পরিবারে প্রায়ই ঝগড়াঝাটি লেগেই থাকত। বৃহস্পতিবার রাতেও তেমন এক কলহের এক পর্যায়ে ভাইয়ের চাপাতির আঘাতে খুন হন রেখা। আমি যখন একেবারে ছোট ছিলাম তখন দিদির বিয়ে হয়েছিল, তখন সেই স্বামীকে চাইরা আবার আরেকটা বিয়ে করছিল। সেই বিয়ের পরে অন্য ছেলেদের সাথেও সম্পর্ক করত। তারপরে আবার এইখানে এসে ধর্মান্তরিত হইয়া বিয়ে করে, তারপরে আবার তারপরেও অন্য জায়গাও সম্পর্ক করে। তারপরে অনেক বোঝানো চেষ্টা করা হয়েছে, তারপরে মাঝে কিছুদিন ফিরেছিল। তারপরে আবার বর্তমানে যার সাথে বিয়ে হয়েছে সে বলছে আমি তো বিদেশ চলে যাবো, তুই তো ঢাকা পড়বি, আমাদের বাসায় এসে থাক। তাই রয়েছি, এখনো সেরকম করতেছিল, সেই কারণেই মারছি। পুলিশ জানায় খুনের পর স্বেচ্ছায় মিটুন বোনকে নিজের হাতে খুন করার কথা স্বীকার করে। সে ভিতর থেকে বলতেছিল যে আমি খুন করছি, আপনারা আসেন। আমি মনে করেন যে কোনো পাগলামি করতেছে ওটা। পরে দেখি যে না, আসলে তার শরীরে রক্ত, হাতে চাপাতি। পরে আমরা ভিতরে ঢুকলাম, ঢোকার পর দেখি যে প্রথম রুম, পরের রুমটায় যে রুমটায় মেয়েটা থাকতো, রেখা থাকতো, ওই মশারি বাঁধা আছে, সাইডে সে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। রেখা আক্তারের স্বামী কামরুল ইসলাম ইমন সিঙ্গাপুরে কর্মরত। দিদা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এক গ্রামে মা মেয়ে রহস্যজনকভাবে খুন হয়েছে। পুলিশ জানায় ভোরে বাড়ির পাশের ধান ক্ষেত থেকে মা হাজেরা বেগম ও মেয়ে নাসরিন আক্তারের লাশ পাওয়া যায়। নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। মৃতের ছোট ছেলে গোলাম মোস্তফা জানায় ভোরে মসজিদে নামাজ পড়ে এসে মাকে বাড়িতে না পেয়ে খুঁজতে থাকে সে। পরে বাড়ির পাশের একটি ধান ক্ষেতে জটলা দেখে এগিয়ে গেলে মা ও বোনের মৃতদেহ দেখতে পায়। মোস্তফার ধারণা বোন নাসরিন আক্তারের স্বামী সিরাজুল ইসলাম এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় কিছুদিন আগে নাসরিনের মায়ের বাড়ি চলে আসে। 2 মাস মাছ ধরা বন্ধ থাকার পর প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে ভোলার জেলে পল্লীগুলোতে। বড় বেশি ইলিশ মাছ পাওয়ার আশা নিয়ে ইতোমধ্যে কেউ কেউ শুরু করেছে মাছ ধরা, কেউ বা প্রস্তুতি নিচ্ছে নদীতে যাবার। বিশেষজ্ঞরা বলছেন মৎস্য নিধন বন্ধ থাকায় এবছর মাছের উৎপাদন শতকরা 25% বৃদ্ধি পাবে। ভোলা প্রতিনিধি আফজাল হোসেনের পাঠানো রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও ইলিশ মাছের প্রজনন নিরাপদ করতে মার্চ এপ্রিলে মেঘনা ও তেতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকায় সব ধরনের মৎস্য নিধন নিষিদ্ধ করে সরকার। 1 মে থেকে আবারও মাছ ধরা শুরু হলে ব্যস্ত হয়ে পড়ে জেলেরা। ইতোমধ্যেই জাল ও নৌকা সহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে প্রস্তুতি নিচ্ছে তারা। কেউ বা আবার ছোট নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে ইলিশ ধরায়, আশা বড় ও বেশি মাছ পাওয়ার। আমরা স্যার এখন আমাদের এই অভিযান শেষ হয়ে গেছে, এখন আমাদের সামনে আমরা জাল ফাল নিয়ে নদীতে নামবো, মাছ ধরবো। জালের কাজটা ঠিকঠাক করে আমরা আর কি নদীতে নামবো আর কি, না জাল ঠিক করতে আছি এখন। ইলিশ মাছ এই অভিযানে বন্ধ থাকাটা অনেক উপকার আমাদের জন্য। মাছ বড় হয়েছে, এখন সামনে মাছ ধরলে খুব ভালো হইব, বড় মাছ পাওয়া যাবে। মাছ ধরা বন্ধ থাকায় এবছর মাছের উৎপাদন 25% বেশি হবে, যা আগামীতে আরো বাড়বে বলে আশা মৎস্য বিশেষজ্ঞের। আমরা এখন আশা করতেছি যে পরের বছরগুলোতে আমাদের উৎপাদন আরো বেড়ে যাবে এবং এই বছর গত বছরের তুলনায় কমপক্ষে 25% উৎপাদন বেশি হবে। মাছের প্রজনন মৌসুমে জেলেদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি সচেতনতা বাড়ানো গেলে ভবিষ্যতে ইলিশ সহ সব ধরনের দেশীয় মাছের উৎপাদন বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। রক্তদানের মাধ্যমে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল কম্পাইলেন্স প্র্যাকটিশনার্স ইনিশিয়েটিভ সিপিআই। সকালে তাদের কারণ বাজারের কার্যালয়ে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটির ডেপুটি সেক্রেটারি জেনারেল ডাক্তার জাকারিয়া খালেদ। এ সময় উপস্থিত ছিলেন সিপিআই এর সহযোগী পরিচালক মামুন জামান ও হাবিবুর রহমান। সিপিআই এর 1.5 শতাধিক স্টাফ ও তাদের পরিবারের সদস্যরা রক্তদানে অংশ নেন। এই কর্মসূচিতে সহযোগিতা করছে রেড ক্রিসেন্ট সোসাইটি। আবারও আন্তর্জাতিক। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় রকেট হামলায় কমপক্ষে 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছে অন্তত 10 জন। নিহতদের সবাই শিয়া সম্প্রদায় ছিলেন বলে নিশ্চিত করেছে কোয়েটা পুলিশ। এখনো পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেননি, তবে কোয়েটার সন্দেহভাজন সুন্নি জঙ্গিদের দিকেই আঙ্গুল তুলছে কর্তৃপক্ষ। বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় গত 20 বছর ধরে শিয়া সুন্নি দাঙ্গা চলছে। এরই জের ধরে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
খেলার খবর, শুরুতে ফুটবল। শিরোপা প্রত্যাশী দুই হট ফেভারিট মুক্তিযোদ্ধা সংসদ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবারের বাংলাদেশ লিগে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে আজ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল 5টায় শুরু হবে ম্যাচটি। দ্বিতীয় পর্বের খেলায় ঢাকা আবাহনী লিমিটেডকে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে কাগজে কলমে এই মৌসুমের সেরা দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। যদিও শেষের মুক্তিযোদ্ধার চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে তারা। পয়েন্ট তালিকায় তৃতীয় অবস্থানে থাকা শেখ জামাল আজ জিতলেই ঢাকা আবাহনীকে পেছনে ফেলে আবার দ্বিতীয় স্থানে উঠে আসবে। এর আগে দুবারের দেখায় শেখ জামাল হারিয়েছিল মুক্তিযোদ্ধাকে। আজ প্রতিশোধ নিতে পারলে শিরোপা জয়ের পথে বড় বাধা টপকে যাবে মুক্তিযোদ্ধা। ক্রিকেট। শেষ ওয়ানডেতে পাকিস্তানকে 10 উইকেটে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তবে 5 ম্যাচের সিরিজটি পাকিস্তান জিতেছে 3-2 ব্যবধানে। গায়নায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ক্যারিবীয় পেসার রবি রামপালের বোলিংয়ে দিশেহারা হয়ে যায় সফররত ব্যাটসম্যানরা। তার সঙ্গে যোগ দেন অধিনায়ক সামিও। গত ম্যাচে সেঞ্চুরিয়ান হাফিজ ছাড়া পাকিস্তানের হয়ে কেউই তেমন বড় কোনো ইনিংস খেলতে পারেননি। রামপাল 4টি ও সামি 3টি উইকেট তুলে নেয়। মাত্র 139 রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাব দিতে নেমে দুই ওপেনার লেরেন্স সিমন্স ও এডভার্সি 24তম ওভারে জয় এনে দেন ক্যারিবীয়দের। ফর্মে থাকা সিমন্স 73 বলে 7-4 ও 3 ছক্কায় 77 আর এডভার্স 40 রানে অপরাজিত থাকেন। 12 মে থেকে এই মাঠেই প্রথম টেস্ট খেলবে দুদল। খবর শেষ করছি, যাবার আগে কেসটিএনটি বার শিরোনামগুলো আরো একবার। রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর স্বপ্ন ধারণ করে আধুনিক সাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। বাংলাদেশ ভারত অমীমাংসিত ইস্যু সমাধানে রাজনৈতিক সমঝোতার আহ্বান বেগম খালেদা জিয়ার। টুইন টাওয়ার হামলার 10ম বার্ষিকীতে আবারও যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছিল আল কায়েদা, দাবি যুক্তরাষ্ট্রের। এই ছিল দুপুরের খবরে। ধন্যবাদ সবাইকে।